আপনারা শেখ মুজিবুর রহমানের যে বক্তৃতাগুলো 16 ডিসেম্বর 26শে মার্চে আওয়ামী লীগে সারা দেশে বাজাইতো, ওই বক্তৃতাগুলি আপনারাও শুনছেন, দেখছেন যে শেখ মুজিব বলছে আমি ইয়া খানকে টিকা খানকে অমুককে তমুককে আমি বলছি অ্যাসেম্বলি মিটিং ডাকার জন্য, আমি বলছি ক্ষমতা হস্তান্তরের জন্য। আসলে মূল দ্বন্দ্বটা বাহ্য ক্ষমতা লইয়া, যে শেখ মুজিব চাইছে ক্ষমতা পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার জন্য, আর তখনকার পাকিস্তানি যারা ক্ষমতায় ছিল মুসলিম লীগের নেতারা, তারা শেখ মুজিবের ভারতের দালাল আখ্যায়িত করিয়া তারা বলছে যে না, আমরা শেখ মুজিবের হাতে ক্ষমতা দেব না। এটাকে কেন্দ্র করিয়া পরে তখন একটা সংঘর্ষ শুরু হয় এবং শেখ মুজিব 7 মার্চে যে ভাষণ দেয়, এই ভাষণের পরে শেখ মুজিবকে অ্যারেস্ট করা হয় এবং শেখ মুজিবের পরিবার পরিজন যারা, তাদেরকে পাকিস্তানি সরকারি লোকজনেই নিয়ে নিরাপদে রাখে এবং খুব আদর যত্নের সাথে রাখছে। কারণ তারা বুঝতে কথা যে শেখ মুজিব মূলত ক্ষমতার জন্য এই সমস্ত তম্বি দেয়, মূলত স্বাধীনতার জন্য নয়। 1971 সনে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে জামাতে ইসলামীর ভূমিকা কী ছিল, কেন ছিল, প্রমাণ কি, এ বিষয়ে ইনশাআল্লাহ আজ রাত 9:30টায় আলোচনা করব। প্রিয় ভাই ও বোনেরা, আমি এই বিষয়ে আলোচনা করার জন্য চিন্তা করলাম, কেন বেশ কিছুদিন থেকে আমাদের এই দেশে, বিশেষ করে গত 1 সপ্তাহের মধ্যে একটু ব্যাপক আলোচনা শুরু হয়েছে যে 71-এর স্বাধীনতা যুদ্ধে জামাতের অপরাধ স্বীকার করে জামাতে ইসলামী জাতির কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে, তা না হলে তাদের এদেশে দল করার, রাজনীতি করার অধিকার দেওয়া যাবে না। আবার হেফাজতে ইসলামের পক্ষ থেকে এই ধরনের বক্তব্যের একটা প্রতিবাদও আমি দেখলাম। আমি তো কোনো রাজনৈতিক দলের নেতৃত্ব দেওয়ার সেই যোগ্যতাও আমার নাই, আর আমি কোনো রাজনৈতিক দলের কোনো দায়িত্বও নেই। তারপরও রাজনৈতিক দলের কোনো দায়িত্বে না থাকলেও আমি এই দেশের একজন নাগরিক। আমি বড় আলেম না হলেও আমিও একজন ছোটোখাটো হইলেও আলেম, আর আমি এই দেশে ইসলামী শক্তির বিজয়, দিন কায়েম হওয়া, দেশের সকল জনগণের জান মাল ইজ্জতের নিরাপত্তা এবং সত্য এবং সঠিকভাবে সকলের মতামত যেন নির্বিঘ্নে তুলে ধরতে পারে, আমি এগুলো মনে প্রাণে কামনা করি। সত্য বলার ক্ষেত্রে বাধা দেয়া যেমন অন্যায়, আবার সত্যকে বিকৃত করে অপপ্রচার চালানো সেটাও অন্যায়। এ কারণে আমি খুব সংক্ষিপ্তভাবে আমি আমার এই বিষয়ে মতামতটা তুলে ধরার চেষ্টা করব। আমার এই আলোচনায় যদি বাংলাদেশে অথবা দেশের বাইরে অবস্থানকারী আমার কোনো ভাই, কোনো বোন যদি কষ্ট পান, তাহলে আমি শুরুতেই ক্ষমা প্রার্থনা করব, এই জন্য যে আমি কাহারও মনে কষ্ট দেওয়ার জন্য অথবা কোনো রাজনৈতিক দলের পক্ষে দালালি করার জন্য অথবা কোনো দলের বিপক্ষে
আমার কোনো ব্যক্তিগত স্বার্থের কারণে আমার আজকের এই বক্তব্য নয়, বরং আমার বিবেকের তাড়নে আমি যা সঠিক দেখেছি বুঝেছি সেটা আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব আমার বিবেকের কারণে। সেটার সঙ্গে আপনাদের একমত হওয়া না হওয়া সেটা আপনাদের একান্ত নিজস্ব ব্যাপার। প্রিয় দিনী ভাই ও বোনেরা, 1971 সনে আমি একেবারেই ছোট ছিলাম। আমি 1972 সনে প্রাইমারি স্কুলে ক্লাস 1-এ পড়ি। 73 সনে ক্লাস 2-তে পরীক্ষা দিয়ে আমি রোল নম্বর আমার 1 হয়। এরপরে তো আমি মাদ্রাসায় চলে গেছি। তো মুক্তিযুদ্ধের সময় তো আমি একেবারেই ছোট, তবে এতটুকু মনে আছে আমার বাবার হাত ধরিয়া ফজর নামাজের সময় মসজিদে নামাজ পড়তে গেছি। নামাজের পরে বাহির হইয়া দেখি পাঞ্জাবিরা চমনি থেকে লক্ষ্মীপুরের দিকে যে হাঁটিয়ে আসতেছে, একই সময় পা উঠতেছে, একই সময় পাও নামতেছে। এই সুশৃঙ্খল হাঁটাটা যে দেখছি তাদের, এটা মনে আছে। এরপরে আমি যে কথাটি বলবো সেটা হলো, পরবর্তী সময়ে আমার চোখে যা কিছু দেখেছি এবং বই পুস্তক পড়ে আমি যা বুঝেছি, আমি তার সারাংশটাই আপনাদের সামনে আমি পেশ করতে চাই। 1947 সনের আগে বর্তমান বাংলাদেশ, পাকিস্তান, ভারত সবটাই এক দেশ ছিল, ব্রিটিশের অধীনে ছিল। এরপর ব্রিটিশকে তাড়াইয়া ভারতবর্ষকে স্বাধীন করার জন্য 1885 সনে ভারতীয় কংগ্রেস, 1906 সনে মুসলিম লীগ, 1922 সনে জমিয়তে উলামায়ে হিন্দ, 1941 সনে 26শে আগস্ট জামাতে ইসলামী, এই সংগঠনগুলো প্রতিষ্ঠিত হয়। এবং এই সংগঠনগুলো প্রতিষ্ঠিত হওয়ার পর একদিকে ব্রিটিশ বিরোধী আন্দোলন ভারতের স্বাধীনতার জন্য, অপরদিকে প্রত্যেকটি রাজনৈতিক দল যার যার দৃষ্টিকোণ থেকে তাদের প্রচারণাও শুরু করে। এক পর্যায়ে ব্রিটিশ সরকার এই দেশ থেকে চলে যাবে। তো এখন কিভাবে যাইবে, দেশ কার কাছে কিভাবে রাখিয়া যাইবে? তখন এই ভারতবর্ষের জনগণের মধ্যে দুই রকমের মতামত সৃষ্টি হয়। একটা ছিল যে গোটা ভারতবর্ষের সকল ধর্মের মানুষ এক জাতি, সুতরাং অখণ্ড ভারতকে স্বাধীনতা দিয়ে যাবে ব্রিটিশেরা। এই মতের পক্ষে ছিল ভারতীয় কংগ্রেস এবং দেওবন্দের জমিয়তে উলামায়ে হিন্দ। অপরদিকে না, সকল ধর্মের নাগরিকেরা এক জাতি, এটা নয়, বরং মুসলমানরা ভিন্ন জাতি, হিন্দুরা ভিন্ন জাতি। অতএব যেই সব অঞ্চলে মুসলিম সংখ্যাগরিষ্ঠ সেই সকল অঞ্চল নিয়ে মুসলমানদের জন্য আলাদা একটা রাষ্ট্র হিসাবে স্বাধীনভাবে দিতে হবে এবং সেটার নাম হবে পাকিস্তান। আবার কিছু অংশের মধ্যে এটাও ছিল যে পাকিস্তান নাম হোক বা না হোক, মুসলিম সংখ্যাগরিষ্ঠ এলাকাগুলো মুসলমানদের জন্য আলাদাভাবে স্বাধীন, আর অন্যান্য ধর্ম সংখ্যাগরিষ্ঠদের জন্য তাদের জন্য ভিন্ন স্বাধীন রাষ্ট্র। ব্রিটিশরা 47 সনে
যাওয়ার আগে এটার উপরে একটা গণভোটের আয়োজন করে। সেই গণভোটের মূল কথা ছিল যে যেই অঞ্চলের মানুষ বেশিরভাগ মুসলিম রাষ্ট্র পাকিস্তানের পক্ষে ভোট দিবে সেটা পাকিস্তান হিসাবে গণ্য হবে, আর যেই অংশ অখণ্ড ভারত হিসেবে মতামত দেবে সেটা হিন্দুস্তান বা ভারত নামে স্বাধীনতা পাবে। এই মৌলিক সূত্রের ভিত্তিতে যখন 1947 সনে নির্বাচন হয়, তখন আমাদের বর্তমান বাংলাদেশ এটা তখনও মুসলিম সংখ্যাগরিষ্ঠ ছিল, যেমনিভাবে বর্তমান পাকিস্তান তখনও মুসলিম সংখ্যাগরিষ্ঠ ছিল। আবার হায়দ্রাবাদ এলাকাতেও মুসলিম সংখ্যাগরিষ্ঠ ছিল, তবে তারা চাইছে পাকিস্তান নয়, তাদের দেশ নিয়ে স্বাধীন রাষ্ট্র। কাশ্মীর চাইছে তাদের এলাকা নিয়ে স্বাধীন রাষ্ট্র। মণিপুর তাদের এলাকা নিয়ে স্বাধীন রাষ্ট্র। মোটের উপর বড় এলাকা হিসেবে পাকিস্তান নামে 1947 সনে একটা অংশ ভারত ব্রিটিশরা স্বাধীনতা দেয় 14ই আগস্ট, আর পরের দিন 15ই আগস্ট ভারতের স্বাধীনতা অর্জিত হয়। এখানে একটা মজার বিষয় হইল, যেই ভারত হিসেবে যেটা স্বাধীনতা লাভ করে 15ই আগস্ট, সেখানে কিন্তু ওই যে কংগ্রেসের সাথে দেওবন্দের জমিয়ত ওলামায়ে হিন্দের ওনারাও সেই মতে ছিলেন, এবং ওনারা ভোটের সময়ও ওই হিন্দুস্তানের পক্ষে ভোট দেওয়ার জন্য প্রচার করছেন। ফলে বাংলাদেশের যে সিলেট জেলা, সেই আমলও সিলেট জেলার একটা থানায় ভোট পড়ছে বেশি অখণ্ড ভারতের পক্ষে, যার কারণে ওই জেলাটা আর পূর্ব পাকিস্তানের ভাগে পড়ে নাই। আর জমিয়ত ওলামায়ে হিন্দ যখন অখণ্ড ভারতের পক্ষে কংগ্রেসের সঙ্গে একমত হয়, তখন দেওবন্দি আলেমদেরই একটি অংশ শিব্বির আহমদ ওসমানী রহমতুল্লাহ আলাইহির নেতৃত্বে ওনারা জমিয়ত ওলামায়ে ইসলাম গঠন করেন। সেই জমিয়ত ওলামায়ে ইসলাম গঠন করিয়া তারা মুসলিম লীগের সাথে একজোট হইয়া মুসলমানদের জন্য পাকিস্তান নামে আলাদা রাষ্ট্র গঠনের আন্দোলন এবং দাওয়াত শুরু করে। সেই সময় জৌনপুরের মাওলানা কারামত আলী রহমতুল্লাহ আলাই, ওনার এলাকায় জৌনপুর যদিও মুসলিম সংখ্যাগরিষ্ঠ ছিল না, কিন্তু তিনিও মনে প্রাণে চাইতেন যে আমার মুসলমান ভাইদের জন্য একটা পাকিস্তান নামে আলাদা একটা স্বাধীন রাষ্ট্র হোক। সেই হিসাবে কারামত আলী জৌনপুর রহমতুল্লাহ আলাই গোটা ভারতে যেখানে মুসলমানের সংখ্যা বেশি সেখানে তো অবশ্যই, যেখানে মুসলমানের সংখ্যা কম সেই সব অঞ্চলের লোকদেরকেও ওনারা দাওয়াত দিয়েছেন পাকিস্তানের পক্ষে ভোট দেওয়ার জন্য। এতে পরবর্তীতে যাইয়া দেশ বিভাগের পরে ভারত সরকার ক্ষুব্ধ হয়েছে এবং কারামত আলী জৌনপুর রহমতুল্লাহ আলাই তখন আল্লাহর কাছে দোয়াও করেছেন যে আল্লাহ আমার মৃত্যুটা যেন আমার মুসলমান ভাইদের দেশে পাকিস্তানে হয়। আল্লাহ সেটা কবুল করেছেন। পূর্ব পাকিস্তানের রংপুরে ওনার এবং ওনার বিবির কবর পাশাপাশি আছে। আমি অধম আল্লাহ তৌফিক দিয়েছেন, আমি একবার যাওয়ার সুযোগ হয়েছে, ওনাদের কবর জিয়ারত করেছি। শুধু তাই নয়, পুরপুরার পীর সাহেব হুজুরের খলিফা সরসিনার মরহুমা নেসারউদ্দিন সাহেব, উনিও ওনার বড় ছেলে যিনি পরবর্তীতে পীর হয়েছেন মাওলানা আবু জাফর মোহাম্মদ সালেহ রহমতুল্লাহ আলাইকে তখন সিলেট অঞ্চলে পাঠাইছেন যে আমাদের মুরিদান এবং খলিফাদেরকে দিয়া পাকিস্তানের পক্ষে প্রচার চালাইবে, যেন ওই অঞ্চল যেন পাকিস্তানের পক্ষে পড়ে। তো যেই অঞ্চলে ওনাদের মুরিদান বেশি ছিল ওনারা পাকিস্তানের পক্ষে ভোট দিচ্ছে, আর যে অঞ্চলে দেওবন্দের হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহির মুরিদান বেশি ছিল ওরা ভারতের পক্ষে ভোট দেওয়াতে সিলেটের একটা থানা বর্তমানে এক জেলার সমান একটা থানা চলে গেছে ওই ভাগে, সেটা ইন্ডিয়ার ভাগে পড়ে গেছে। প্রিয় দিনী ভাই বোনেরা, তো এইভাবে এরপরে মাওলানা সৈয়দ আবুল আলা মওদুদী রহমতুল্লাহ আলাই তিনিও অখণ্ড ভারতের বিপক্ষে যাইয়া তিনিও একটা বই লিখিয়া প্রমাণ করেছেন যে না, হিন্দু মুসলমান এক জাতি কোনোদিন হতে পারে না। এক দেশের নাগরিক হইতে পারে, কিন্তু এক জাতি কথা বলা যাবে না।
এই মর্মে উনি কোরআন হাদিসের দলিল দিয়া শক্তভাবে যখন একটা কিতাব লিখছেন, তখন মুসলিম লীগ ওইটারে তাদের প্রচারের হাতিয়ার হিসাবে সুবিধা পাইছে। আর আল্লামা ইকবাল মারহুম, যিনি পাকিস্তানের স্বপ্নদ্রষ্টা, তিনি সহ এই পাকিস্তানের পক্ষে ওনারা প্রচারণা চালাইলেন। 47 সনের 14ই আগস্ট পাকিস্তান, পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান মাঝখান দিয়া বিরাট এক ব্যবধান থাকা সত্ত্বেও শুধু মুসলিম পরিস্থিতির কারণে এই বাংলাদেশটাও তখন 47 সনে পাকিস্তান হিসাবে স্বাধীনতা লাভ করে। এমন নয় যে পাকিস্তানিরা বাংলাদেশকে জবরদখল করছে, এই জন্য আমরা স্বাধীন হওয়া লাগবে, ব্যাপারটা এরকম ছিল না। বরং পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান মিলিয়ে 1 তারিখেই এই দেশটার জন্ম হয়েছে। আমার যেমন 2 হাত, পাকিস্তানেরও এরকম 2 অংশ ছিল, একটা পশ্চিম পাকিস্তান একটা পূর্ব পাকিস্তান, 2টার জন্ম একই তারিখে। সুতরাং একটা অংশ আরেকটা অংশের শত্রু হিসাবে ছিল না, একটা অংশ আরেকটা অংশের এক দেশের অংশ হিসাবে ছিল। যেমন আমার বাড়ি লক্ষ্মীপুর জেলা, এটা বাংলাদেশের শত্রু নয়, বরং বাংলাদেশের একটা অংশ। রাজধানী যদিও ঢাকায়, কিন্তু সেই ঢাকার উপরে আমার অধিকার আছে, কারণ আমি বাংলাদেশেরই এক জেলার অধিবাসী। তেমনিভাবে পূর্ব পাকিস্তান, বর্তমান বাংলাদেশ যেটা, এটাও সেই পাকিস্তানেরই অংশ ছিল। তো এখন 1970-এ যখন নির্বাচন হয় পাকিস্তানে, উভয় পাকিস্তানে, তখন পূর্ব পাকিস্তানে আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠ আসন পায়, আর পশ্চিম পাকিস্তানে মুসলিম লীগ সংখ্যাগরিষ্ঠ সিট পায়। ফলে পাকিস্তানের 2 অংশ, এক অংশ মুসলিম লীগের আর এক অংশ আওয়ামী লীগের নির্বাচনী ফলাফলে ভাগ হয়ে যায়। আর এই ভাগ হওয়ার পরে স্বাভাবিকভাবে বেশি আসন যেহেতু আওয়ামী লীগ পেয়েছে, সে কারণে আর আওয়ামী লীগের নেতৃত্বে শেখ মুজিবুর রহমান ছিলেন, আরও অনেকেই ছিলেন। তো তখন জামাতে ইসলামী এখনকার মতো এত বেশি সংগঠিত ছিল না, মানে এত ব্যাপক ছিল না। যাই ছিল, তো জামাতে ইসলামী তখনকার পাকিস্তান সরকারের কাছে দাবি জানিয়েছিল যে জনগণের ভোটে যেহেতু আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠ আসন পেয়েছে, সুতরাং পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসাবে আওয়ামী লীগের নেতা শেখ মুজিবের হাতে ক্ষমতা হস্তান্তর করা হোক। কিন্তু তখনকার পাকিস্তানি শাসকরা তারা শেখ মুজিবকে বিশ্বাস করতে রাজি হয় নাই। তাদের বক্তব্য ছিল যে শেখ মুজিব ভারতের দালাল, এবং আগরতলায় বসিয়ে শেখ মুজিব পাকিস্তান বিরোধী চক্রান্ত করছে ভারতের সঙ্গে, এটা এবার নিশ্চিত প্রমাণ আমাদের কাছে আছে। সুতরাং আমরা শেখ মুজিবের হাতে ক্ষমতা দেব না। শেখ মুজিবের হাতে ক্ষমতা দেওয়া মানে ভারতের কাছে দেশ বিক্রি লাইসেন্স দেয়া। এই কথা বলে পশ্চিম পাকিস্তানের শাসকরা এবং সেনাবাহিনী, তারা যেহেতু পূর্ব পাকিস্তান তো পাকিস্তানের মাত্র একটা প্রদেশ মাত্র ছিল, পশ্চিম পাকিস্তানে তো এলাকা অনেক বিশাল পাকিস্তানের, সেই কারণে এবং ক্ষমতায়ও তাদের কর্তৃত্ব বেশি ছিল, তো সে কারণে তারা এটা রাজি হয় নাই। কিন্তু জামাত ইসলামী একদিকে তখন সংগঠন হিসাবেও তত শক্তিশালী ছিল না, দ্বিতীয়ত ক্ষমতায়ও তারা ছিল না। ক্ষমতা ছিল মুসলিম লীগ, আর ক্ষমতা যাওয়ার জন্য তৈয়ার ছিল আওয়ামী লীগ। তারপরও নির্বাচনের ফলাফলের ভিত্তিতে শেখ মুজিবের হাতে ক্ষমতা হস্তান্তরের জন্য তখনকার জামাত ইসলামী দাবি জানিয়েছে। তখনকার জাতীয় পত্রপত্রিকায় তার তথ্য আজও সংরক্ষিত আছে। প্রিয় দিনী ভাই বোনেরা, শেষ পর্যন্ত পশ্চিম পাকিস্তানে অর্থাৎ পাকিস্তানের শাসকরা পূর্ব পাকিস্তানের শেখ মুজিবের হাতে ক্ষমতা হস্তান্তর করতে যখন রাজি হয়নি, আপনারা শেখ মুজিবুর রহমানের যে বক্তৃতাগুলো 16ই ডিসেম্বর 26শে মার্চে আওয়ামী লীগে সারা দেশে বাজাইতো, ওই বক্তৃতাগুলি আপনারাও শুনছেন, দেখছেন যে শেখ মুজিব বলছে আমি ইয়া খানকে, টিকা খানকে, অমুককে তমুককে আমি বলছি অ্যাসেম্বলি মিটিং ডাকার জন্য, আমি বলছি ক্ষমতা হস্তান্তরের জন্য। আসলে মূল দ্বন্দ্বটা বাহ্য ক্ষমতা লইয়া, যে শেখ মুজিব চাইছে ক্ষমতা পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার জন্য, আর তখনকার পাকিস্তানি যারা ক্ষমতায় ছিল মুসলিম লীগের নেতারা, তারা শেখ মুজিবের ভারতের দালাল আখ্যায়িত করিয়া তারা বলছে যে না, আমরা শেখ মুজিবের হাতে ক্ষমতা দেব না।
এটাকে কেন্দ্র করিয়া পরে তখন একটা সংঘর্ষ শুরু হয় এবং শেখ মুজিব 7 মার্চে যে ভাষণ দেয়, এই ভাষণের পরে শেখ মুজিবকে অ্যারেস্ট করা হয় এবং শেখ মুজিবের পরিবার পরিজন যারা, তাদেরকে পাকিস্তানি সরকারি লোকজনেই নিয়ে নিরাপদে রাখে এবং খুব আদর যত্নের সাথে রাখছে। কারণ তারা বুঝতে কথা যে শেখ মুজিব মূলত ক্ষমতার জন্য এই সমস্ত তম্বি দেয়, মূলত স্বাধীনতার জন্য নয়। তো শেষ পর্যন্ত দেখা গেল যে আসম আব্দুর রব স্বাধীনতার পতাকা উত্তোলন করলেন, জিয়াউর রহমান কালুঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দিলেন, আর যুদ্ধের জন্য একদিকে পাকিস্তান সেনাবাহিনীর বিদ্রোহী অংশ জিয়াউর রহমানের নেতৃত্বে এবং মেজর জলিলের নেতৃত্বে, তারপরে আবার সারা ভারতের পক্ষ থেকে তখন তাদের ট্রেনিংয়ের ব্যবস্থা করা হইল। এই যখন পাকিস্তানিরা চলে আসলো এই দেশে সৈন্য সামন্ত নিয়ে, এখন একদিকে বাংলাদেশের স্বাধীনতার জন্য আওয়ামী লীগ মুজিবনগর সরকার গঠন করল অস্থায়ী তাজউদ্দিনের নেতৃত্বে, আর শেখ মুজিব তো জেলখানায় পাকিস্তানের। এখন ভারতীয় সৈন্যরাও এদেরকে ট্রেনিং দিতেছে, আর পাকিস্তানি সৈন্যরা চলে আসে পূর্ব পাকিস্তানে। এই অবস্থায় জামাতে ইসলামী, শুধু জামাতে ইসলামী নয়, তখনকার জামাত ইসলামী, নেজামে ইসলামী, জমিয়তুল উলামা ইসলাম, পিডিপি যা ছিল, আওয়ামী লীগ ছাড়া ইসলামী ধারার সব দল এবং কমিউনিস্ট পার্টি, ওই সর্বহারা পার্টি, এরা মানে চীনপন্থী কমিউনিস্ট যারা, তারা, তারপরে ইসলামপন্থী যারা, এরা বলছে যে না, আমরা তো পাকিস্তানেরই অংশ, আমরা তো এমন নয় যে পশ্চিম পাকিস্তানিরা আমাদের দেশ জোর করে দখল করেছে, বরং তারা আর আমরা যেহেতু এক দেশ, সুতরাং এটা স্বাধীনতা যুদ্ধ নয়, এটা ভারতের ইন্ধনে, এটা পাকিস্তানকে দুর্বল করার জন্য, এটা হলো বিচ্ছিন্নতাবাদী আন্দোলন। এই ছিল তাদের বক্তব্য। আমাদের দেশটা যদি একত্রিত থাকে তাহলে আমরা শক্তিশালী থাকব, এখানে সব ধর্মের মানুষ নিরাপদে বসবাস করতে পারবে এবং আমরা ভারতের মোকাবেলায় একটা শক্তিশালী রাষ্ট্র হিসাবে থাকতে পারব। সুতরাং আমরা পূর্ব পাকিস্তানকে ভাগ করে স্বাধীনভাবে আলাদা করে নিলে, যেহেতু আমাদের 3 দিকে ভারত ঘিরে আছে, একদিকে বঙ্গোপসাগর, আমরা বিচ্ছিন্ন হইলে আমাদের এই দেশটার ক্ষতি হবে কয়েক রকমের। যারা এই আওয়ামী লীগের সাথে একমত হয় নাই, দেশ ভাগ করার পক্ষে একমত হয় নাই, তাদের মৌলিক যুক্তি ছিল 4টা 5টা। একটা ছিল যে রাষ্ট্র হিসাবে আমাদের দেশটা হবে দুর্বল, পাকিস্তানের উভয় অংশ এক থাকলে শক্তিশালী রাষ্ট্র হবে, সুতরাং আমরা আমাদের দেশকে দুর্বল রাষ্ট্রে পরিণত করতে চাই না। দ্বিতীয় নম্বর তাদের বক্তব্য ছিল যে এই স্বাধীনতা যুদ্ধের মূল যারা এখন কলকাঠি নাড়ায়, তারা যেহেতু আওয়ামী লীগ, আর আওয়ামী লীগের এই দেশ স্বাধীনতার নামে ভাগ হওয়ার অর্থ হবে এটা যে এই দেশটা আওয়ামী লীগের হাতে যাওয়া। তো আওয়ামী লীগের হাতে গেলে আওয়ামী লীগ কেমন দল, এটা ইসলামপন্থী এবং আরও কিছু রাজনৈতিক দল, তাদের বক্তব্য ছিল যে আওয়ামী লীগকে আমরা প্রকৃত অর্থে গণতান্ত্রিক দল বলে মনে করি না, শেখ মুজিবকে আমরা প্রকৃত অর্থে জনগণের শাসক হওয়ার যোগ্য বলে আমরা মনে করি না। কেন মনে করে নাই? তারা মনে করে নাই এই জন্য যে পাকিস্তান জাতীয় পরিষদে পাকিস্তান আমলে বর্তমান চাঁদপুরে যার বাড়ি ছিল ডেপুটি স্পিকার শাহেদ আলী, উনি যখন স্পিকারের অনুপস্থিতিতে স্পিকারের দায়িত্ব পালনরত ছিলেন, সংসদ চলাকালে তখন কিন্তু সংসদের চেয়ার আটকানো থাকতো না। এই শেখ মুজিবুর রহমান সংসদ চলাকালে ডেপুটি স্পিকার শাহেদ আলীকে চেয়ার দিয়া আক্রমণ করে এবং তাকে মারাত্মকভাবে আহত করার পরে হাসপাতালে নেয়, পরে এই ডেপুটি স্পিকারের মৃত্যু হয়। জাতীয় সংসদের সদস্য হইয়া স্পিকারকে সংসদ চলাকালে চেয়ার দিয়ে আক্রমণ করা, এটা তো
কোনো রাজনৈতিক নেতা দূরের কথা কর্মীর চরিত্র হতে পারে না। যেই আওয়ামী লীগের নেতৃত্বে শেখ মুজিব, আর যেই শেখ মুজিব সংসদ চলাকালে ডেপুটি স্পিকারকে চেয়ার দিয়ে আক্রমণ করিয়া হত্যা করতে পারে, সেই শেখ মুজিবের নেতৃত্বাধীন আওয়ামী লীগের হাতে আমাদের দেশটা ছাড়িয়ে দিলে যে কোনো দলের যে জীবন এবং নিরাপত্তা থাকবে না, এই ছিল তাদের আশঙ্কা। এমনকি সেই পাকিস্তান আমলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কৃতি ছাত্র আব্দুল মালেক, যিনি ইসলামী ছাত্র সংঘের নেতা ছিলেন, মেধাবী আব্দুল মালেক, আমলদার আব্দুল মালেক, সেই আব্দুল মালেকের কথা আমার ওস্তাদদের মুখে শুনছি যে আব্দুল মালেককে যখন শহীদ করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে, তখন টমসর মাদ্রাসায় আমার ওই ওস্তাদ পড়তেন। বললেন যে ক্লাসে আমাদের ওস্তাদ আব্দুল মালেকের কথা বলছেন আর অঝরে কাঁদছেন যে আল্লাহর দ্বীনের এই মুজাহিদকে এই বেঈমানেরা হত্যা করেছে, শহীদ করেছে। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো প্রাচ্যের অক্সফোর্ডে একটা ইসলামী সংগঠনের মেধাবী নেতাকে নির্মমভাবে পাথরের উপরে মাথা রাখিয়া আরেক পাথর দিয়ে আঘাত করিয়া তাকে এইভাবে হত্যা করা, নির্বিচারে হত্যা করা, এটা যাদের যা রাজনীতির চরিত্র, সেই রাজনৈতিক দলের হাতে প্রিয় মাতৃভূমি পুরো পাকিস্তানকে স্বাধীনতার নাম করে তুলে দেব, তাহলে তো এই দেশের মানুষের জানমালের নিয়ে কোনো নিশ্চয়তা থাকবে না। এই ছিল আওয়ামী লীগের উপরে তাদের অনাস্থার আরেকটি কারণ। এমনকি পাকিস্তান আমলে ঢাকায় জামাত ইসলামীর প্রতিষ্ঠাতা আমির মুজাহিদে আজম মুফাক্কের আলম মুস্তাহেদে জামান আওলাদ রাসূল মাওলানা সৈয়দ আবুল আলা মওদুদী রহমতুল্লাহ আলাই, যিনি সরাসরি নবীজির একজন আওলাদ ছিলেন, আবার জামাত ইসলামীর প্রতিষ্ঠাতা আমির ছিলেন, তিনি পূর্ব পাকিস্তানে জনসভায় ভাষণ দেওয়া অবস্থায় এই আওয়ামী লীগের গুন্ডারা ওনার সেই জনসভায় আক্রমণ করে, গুলি ছুড়তে থাকে। তখন কেউ কেউ মৌদুই সাহেবকে বললেন যে আপ বৈঠ যাইয়ে, আপনি বসে যান কারণ গুলি পড়বে। তখন উনি বলছিলেন মাই আগার বয়স যাও তো খাড়া রাহেগা কোন, আমি দলের আমির, আমি যদি মৃত্যুর ভয়ে যদি আমি বসে যাই তাহলে দাঁড়ানো থাকবে কে ময়দানে। সেই যে পাকিস্তান আমলে পূর্ব পাকিস্তানে এই ঢাকাতে জামাত ইসলামীর প্রতিষ্ঠাতা আমির আওলাদ রসুল আওলাদ মাওলানা মওদুদী রহমতুল্লাহ আলাইহির উপর ওনার বক্তৃতা চলাকালে ওনার উপর আক্রমণ, ওনার জনসভাকে তছনছ করে দিল এবং সব আক্রান্ত করল নেতাকর্মীদেরকে, এগুলিতেও জামাত ইসলামী সহ তখনকার ইসলামী সংগঠনগুলোর নেতৃবৃন্দের চোখের সামনে ছিল। সুতরাং তারা দেখছে যে ক্ষমতায় না থাকিয়াও যেই আওয়ামী লীগ এমন কাজ করতে পারে, স্বাধীনতার নামে সেই আওয়ামী লীগের হাতে আমাদের দেশটা তুলে দেওয়া, এটা তো কোনোভাবে সম্ভব নয়। এবং 70-এর নির্বাচনে আওয়ামী লীগ শান্তিপূর্ণ নির্বাচন হইলেও তারা আসন বেশি পাইত, এই কথা ঠিক। কারণ জনমত যেভাবে শেখ মুজিব সহ তারা যেভাবে মুসলিম লীগের বিরুদ্ধে খেপাইতে পাইছে, তাতে ততটুকুন ইসলামপন্থীরা জনগণকে বুঝাইতে পারে নাই। কিন্তু তারা এই মেজরিটি পাইতো পূর্ব পাকিস্তানে সুষ্ঠু নির্বাচন হইল, কিন্তু দেখা গেছে 70-এর নির্বাচনে আওয়ামী লীগ বিভিন্ন জায়গায় এই জামাত ইসলামী, নেজামি ইসলামী সহ ইসলামী সংগঠন এবং আওয়ামী লীগের বিপরীত মতের দলের নেতাদেরকে ঢুকতেই দেয় নাই, কেন্দ্র জবরদখল করেছে এবং একচেটিয়া তারা সিল মারছে। আমি খুব দূরের কথা বলবো না, এই নোয়াখালীর কথা বলছি। নোয়াখালী আসনে আওয়ামী লীগের নেতা আব্দুল মালেক উকিল ছিল নৌকা মার্কার প্রার্থী, আর তার মোকাবেলায় ইসলামপন্থীদের প্রার্থী ছিলেন খলিফারহাট মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল বুজুর্গ আলেম মাওলানা নুরুল আমিন আতিকি সাহেব রহমতুল্লাহ আলাই। নির্বাচনে কিন্তু ভোটে নুরুল আমিন আতিকি সাহেব তিনি বিজয়ী হয়েছিলেন, কিন্তু এখান থেকে ভোটের বাক্সগুলো ঢাকায় নিয়ে রেজাল্ট পাল্টাইয়া ওনাকে পরাজিত ঘোষণা করিয়া আব্দুল মালেক উকিলকে বিজয়ী ঘোষণা করা হয়। এইভাবে দেশের বিভিন্ন জায়গায় যখন তারা এরকম একচ্ছত্র জবরদখল চালাইছে 70-এর নির্বাচনে, আর 71-এ তারাই যখন
স্বাধীনতার নামে এই দেশকে পাকিস্তান থেকে আলাদা করার উদ্যোগে ভূমিকা রাখা শুরু করে, তখন এদেশের ইসলামপন্থী দল এবং ওলামায়ে কেরাম এবং আওয়ামী লীগের অপশাসনের বিরোধী যেই সকল রাজনৈতিক দল ছিল, তাদের এই মধ্যে আওয়ামী লীগ ভীতিও একটা বড় কারণ ছিল। এবং আমরা পরবর্তী সময়ে তার বাস্তবতাও দেখেছি যে এই ভীতিটা অমূলক ছিল না। লক্ষ্মীপুর, বর্তমান লক্ষ্মীপুর বিশ্ববিদ্যালয় কলেজে সরকারি কলেজ, লক্ষ্মীপুর সরকারি কলেজ, এই লক্ষ্মীপুর সরকারি কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ, যিনি কলিকাতা থেকে গোল্ড মেডেলিস্ট ছিলেন, সেই অধ্যক্ষ আব্দুল জব্বার সাহেব দেশ স্বাধীন হওয়ার পরে এই স্বাধীনতা যুদ্ধের এই সময়ে এই আব্দুল জব্বার, অধ্যক্ষ আব্দুল জব্বার সাহেবকে, তিনি তো রাজাকারও ছিলেন না, আলবদরও ছিলেন না, কিছুই ছিলেন না, ওনার মতো এইরকম একজন বড় মাপের উচ্চশিক্ষিত, উনি আরবি, ইংরেজি সব ভাষায় অনর্গল দিয়েছিলেন। অপরাধ ছিল যে উনি পাকিস্তানের অখণ্ডতার পক্ষে ছিলেন, ওনাকে শহীদ করা হলো। এরপরে সমনি কলেজের প্রফেসর তরিকুল্লাহ সাহেবকে শহীদ করা হলো। টুমসর মাদ্রাসার ছোট হুজুরকে উনি ফজর নামাজের পরে মসজিদে আবাদবন্দি করতেছিলেন, সেখান থেকে ওনাকে ধরে এনে গুলি করে টুমসরে খালে ফেলে দেওয়া হয়। এরপরে জাসদ যখন তাদের এই সমস্ত অন্যায়ের প্রতিবাদ করে, তখন এই জাসদের 10,000-এর উপরে নেতাকর্মীকে শেখ মুজিবের বাহিনী হত্যা করেছে। এরপরে সিরাজ শিকদারকে হত্যা করিয়া শেখ মুজিব জাতীয় সংসদে এটার উপর উল্লাস প্রকাশ করেছে। তারপরে সব দল নিষিদ্ধ করিয়া একদলীয় বাকশাল গঠন করেছে। 4টা পত্রিকারে শুধু সরকারের নিয়ন্ত্রণে রাখিয়া আর বাকি সব পত্রিকা বন্ধ করে দিয়েছে। রক্ষী বাহিনী গঠন করিয়া সরকারের কোনো রকমের সমালোচনা যারা করবে তাদেরকে হত্যা করা, গুম করা, খুন করার একচেটিয়া ব্যবস্থা করেছে। ফলে দেশ স্বাধীন হওয়ার আগে জামাতে ইসলামী, নেজামে ইসলামী, পিডিপি সহ আলেম ওলামারা এবং দেশপ্রেমিক রাজনৈতিক নেতৃবৃন্দ তারা যেটা আশঙ্কা করেছিলেন, দেশ স্বাধীন হওয়ার পরে আওয়ামী লীগের শেখ মুজিবের শাসনামলে বাস্তবে তাই দেখা গেছে। আরেকটি আশঙ্কা ছিল জামাতে ইসলামী সহ ইসলামী দলের নেতৃবৃন্দের, যে এখন যে একদিকে মুক্তিযুদ্ধ, আরেকদিকে পাকিস্তানের অখণ্ডতা রক্ষার জন্য তখন ক্ষমতা ছিল মুসলিম লীগ, বর্তমানে যেরকম পুলিশ বাহিনী, আনসার বাহিনী সরকার গঠন করে বেতন দেয়, তখনও মুসলিম লীগ ক্ষমতায় থাকিয়া তারা রাজাকার গঠন করেছে। রাজাকার, আলবদর, আল শামস এগুলো তখনকার সরকারি বাহিনী ছিল। সরকার এদেরকে নিয়োগ দিয়েছে, ট্রেনিং দিয়েছে, বেতন দিয়েছে। এটা মুসলিম লীগের দলীয় ফান্ডের থেকেও দেওয়া হয় নাই, জামাত ইসলামের দলীয় ফান্ড থেকেও দেওয়া হয় না, এটা সরকারি তহবিল থেকে এরা সরকারি কর্মচারী হিসেবে নিয়োগ পাইছে। ক্ষমতায় ছিল মুসলিম লীগ। এ সকল বাহিনীর গঠন, নিয়োগ, ট্রেনিং, অস্ত্র দেওয়া, নির্দেশনা দেওয়া সবই করেছে তখন মুসলিম লীগ। জামাতে ইসলামী তখন ক্ষমতাই ছিল না, এমনকি জামাত ক্ষমতার পার্টনারও ছিল না। আর সেই যে যুদ্ধ চলছে, জামাতে ইসলামী সহ ইসলামী সংগঠনগুলোর নেতৃবৃন্দ এবং আওয়ামী লীগ ছাড়া অন্যান্য মুক্তমনের রাজনৈতিক নেতৃবৃন্দ যারা, তাদেরকে ভারত বিশ্বাস করত না। ফলে মান আব্দুল হামিদ খান ভাসানীর মতো লোক, উনি স্বাধীনতা যুদ্ধের পক্ষে থাকা সত্ত্বেও উনি ভারতের দালাল নন বিধায় আব্দুল হামিদ খান ভাসানীকে, মাওলানা ভাসানীকেও ভারতে ঢুকতে দেওয়া হয় নাই। আর জামাতে ইসলামী তো ভারতীয়, তখনকার ভারত সরকারের কাছে তো এরা কালপিট, কারণ এরা চায় এই দেশে কোরআন সুন্নাহর রাজ কায়েমের জন্য, আর ওরা চায় এই দেশে আপনার এই হিন্দুত্ববাদী শাসন কায়েমের জন্য। সুতরাং ওরা জামাতে ইসলামী তো দূরের কথা, আব্দুল হামিদ খান ভাসানী, মাওলানা ভাসানীকেও পর্যন্ত তারা সহ্য করে নাই। সুতরাং ইসলামী দলের নেতারা তো ভারতে যাইয়া
যুদ্ধে ট্রেনিং দেওয়া এটা তো কোনো অসম্ভব ব্যাপার ছিল। উপরন্তু বাংলাদেশেও তারা, যেহেতু তারা এই দেশটা পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তান এক দেশ, সুতরাং এই দেশটা এক থাকুক এটা তারা মনে প্রাণে চাইছেন। হ্যাঁ, মুসলিম লীগ সরকার পূর্ব পাকিস্তানের সকল অধিকার ঠিকমতো দেয় না, এই জন্য তারা প্রতিবাদ করতেন পাকিস্তান সরকারের। কিন্তু সেই ভাইয়ে ভাইয়ে জায়গা জমিনের ভাগ নিয়ে ঘরে আগুন লাগাই দিতে হইব, এইটা তো হয় না। এটা ছিল তখনকার ইসলামপন্থী দলের নেতাদের কথা, যে আমরা পার্লামিনাল মাতারে কামাত হাতাল মিজাবে, আমরা তো এই জায়গায় যাইতে পারি না। এই যুক্তিতে তখন ইসলামী সংগঠনের নেতৃবৃন্দ এবং চীনা কমিউনিস্ট পার্টি, সর্বহারা পার্টি সহ এরা তখন পাকিস্তানের পক্ষে ছিল। অপরদিকে সাধারণ জনগণ, মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, এদের বিরাট অংশ তো এরা না রাজাকার আল বদর হয়েছে না মুক্তিযুদ্ধে অংশ নিয়েছে, এরা তো সাধারণ জনগণ। কিন্তু এখন যুদ্ধ যখন শুরু হয় তখন এদের অবস্থা কী হবে? এদেরকে তো মুক্তিযোদ্ধারা পাকিস্তানের দালাল মনে করে আক্রমণ করবে, আবার পাঞ্জাবিরা এদেরকে ভারতের দালাল মনে করে আক্রমণ করবে। তখন জামাতে ইসলামী তাদের ভূমিকা তখন ছিল এইভাবে যে আমরা মনে প্রাণে পাকিস্তান রাষ্ট্রটা এক থাকুক, এটা আমরা চাই। আবার এদেশের যে কোনো ধর্মের জনগণ যারা সরাসরি মুক্তিযোদ্ধাও নয়, সরাসরি রাজাকার আল বদরও নয়, এরকম সাধারণ মানুষগুলো যেন নিরিবিলি নিরাপদে যেন থাকতে পারে। তো এই জন্য তারা শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য, যারা সাধারণ নাগরিক এদেরকে রক্ষা করার জন্য তারা ভারতে তো যাওয়ার সুযোগও নাই, আর যাওয়ার যেই দাবিতে ভারতে ট্রেনিং দেয় ওই দাবির সঙ্গে একমত নাই, বিধায় যাওয়ারও প্রশ্ন নাই। সেই কারণে তারা ভারতও যায় নাই, পাকিস্তানও যায় নাই, তারা পূর্ব পাকিস্তানে থাকিয়া, আজকের বাংলাদেশ থাকিয়া তারা জনগণকে সেভ করার চেষ্টা করছেন, যাতে করে জনগণের উপরে যেন অন্যায়ভাবে কোনো হামলা না হয়। প্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আমি এই বিষয়ে আমি শুরুতেই বলছি যে 71 সনে আমি একেবারেই ছোট ছিলাম। আমি এতক্ষণ যা বলছি এগুলো আমি বিভিন্ন বই পুস্তক পড়িয়া, পত্রপত্রিকা পড়িয়া যতটুকু আমি জানছি সেটা তো বললাম, পাশাপাশি আমার নিজের চোখে দেখা, বড় হওয়ার পরে আমার নিজের চোখে দেখা দুইটা ঘটনা আপনাদেরকে বলছি। আমি লক্ষ্মীপুর জেলার, বর্তমান লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলায় সরকলাখোবা কারামতিয়া আলিয়া মাদ্রাসায় আমি কামেল পড়ছি। তো আমি একদিন সরকলাখোবা কারামতিয়া মাদ্রাসা থেকে হাঁটিয়া জমিদারহাট আসছি। জমিদারহাট আসি আমি বাসে উঠলাম বাড়িতে আসবো এই জন্য। বাসে উঠে দেখলাম তখনকার জামাতে ইসলামের নেতা আলহাজ মাস্টার শফিকুল্লাহ সাহেব, যার বাড়ি ছিল লক্ষ্মীপুরে, উনি বাসে বসা। আমি ওনাকে দেখিয়ে সালাম দিলাম। সালাম দেওয়ার পর উনি পাশের লোকের বলল যে একটু নড়ি চড়ি এ হুজুরের একটু জায়গা দেন। তা আমার উনি ওনার পাশেই বসতে দিলেন। আমি উঠলাম জমিদারহাট থেকে। জমিদারহাট থেকে ওঠার পরে করুণানগর বাজার, এই এলাকাটা হিন্দু অধ্যুষিত। এই করুণানগর বাজারে আসিয়া যখন বাস থামলো, মাস্টার শফিকুল্লাহ সাহেব আবার ওই পান খাইতেন, জর্দা খাইতেন, তো উনি করুণানগর নামলেন। তো উনি যেহেতু মুরব্বী মানুষ আর আমিও তখন ছাত্র, আমি ইসলামী আন্দোলনের শপথের কর্মী তখন, সেই হিসাবে আমিও ওনার পিছনে দিয়ে নামলাম। নামার পরে উনি পান লইতে গেলেন পান দোকান থেকে। এমন সময় দেখলাম যে এক বুড়ো হিন্দু আসিয়া ওনার পায়ের উপরে পড়িয়া ওনারে সালাম জানাইল। উনি ওই হিন্দু ভদ্রলোকের ধরে খাড়া করাইলেন। খাড়া করানোর পরে এখন দেখলাম যে খুব আন্তরিকতার সাথে ওনারে জিজ্ঞাসা করতেছে কী অবস্থায় আছেন, শরীরটা কেমন, তারপরে দিদি কেমন আছে। আবার ওই হিন্দু ভদ্রলোকের দুইটা মেয়েরও নাম ধরিয়া বললেন যে আপনার মেয়ে অমুক অমুক, ওরা কেমন আছে, কোথায় আছে। আমি পাশে থাকি শুধু দেখতেছি।
এরপরে খুব আন্তরিকতার সাথে কথাবার্তা শেষ হওয়ার পর 1985 সনের ঘটনা এটা। তারপরে যখন নাকি কথা শেষ হইল, উনি পান লইয়া গাড়ি স্টার্ট দিছে, পরে উনি বাসে আসলেন, আমিও আসি বসলাম পাশে। এইবার আমি ওনারে বললাম, আপনি জামাতে ইসলামের কেন্দ্রীয় নেতা। সেই সঙ্গে আরও একটা কথাও বলে রাখি, আন্ডারগ্রাউন্ডের আমলে দেশ স্বাধীন হওয়ার পরে এই মাসা শফিকুল্লাহ সাহেব একসময় পূর্ব পাকিস্তান অর্থাৎ বাংলাদেশের জামাতে ইসলামীর মূল কেন্দ্রীয় দায়িত্ব উনি পালন করেছেন 1 বছরের মতো। তো সেই মাসা শফিকুল্লাহ সাহেবকে আমি বললাম, আপনি জামাতে ইসলামীর নেতা। এখন ওই ভদ্রলোক হইল হিন্দু, এই বুড়ো হিন্দু, উনি আপনার পায়ে পড়িয়া আপনারে নমস্কার জানায়, আবার আপনি তারে ধরি দাঁড় করাইলেন, আবার দিদির খবর লইলেন, মেয়েদেরও নাম ধরিয়া জিজ্ঞাসা করেন। আমি তো ব্যাপারে বুঝলাম না। আপনার বাড়ি লক্ষ্মীপুর শহরে, আর এটা হলো করুণানগর রামগতি উপজেলা, তাও আবার উনি হিন্দু। আমি ব্যাপার কিছু বুঝলাম না। তখন উনি আমাকে বললেন যে 71 সনে যখন যুদ্ধ শুরু হয়, তখন তো অনেক নির্দোষ নিরীহ হিন্দুদের উপরও পাকিস্তানি বাহিনী হামলা করছে। তো এই হিন্দু মুরব্বী উনি, ওনার পরিবার, ওনার সন্তানেরা সহ তারা দেশ স্বাধীন না হওয়া পর্যন্ত আমার বাড়িতে ছিল। সেই কারণে ওনার মেয়েদের নামও আমার এখনও মনে আছে, এই জন্যই নাম ধরেই জিজ্ঞাসা করলাম। প্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, মাসা শফিকুল্লাহ সাহেব দেশ স্বাধীন হওয়ার সময় জামাত ইসলামীর কেন্দ্রীয় নেতা ছিলেন। সেই মাসা শফিকুল্লাহ সাহেবের ছেলেই বর্তমানে বাংলাদেশে আলোচিত বক্তা তারেক মনোয়ার। এই তারেক মনোয়ার সাহেবের আব্বা ছিলেন মাসা শফিকুল্লাহ সাহেব। তাহলে 71 সনে জামাত ইসলামের ভূমিকা কী ছিল? আমি ইসমাইল ব্যক্তিগতভাবে যদিও তখন একেবারে ছোট ছিলাম, কিন্তু আমি বড় হওয়ার পরে যখন আমি কামেলের পড়ি, তখন যে আমি স্বচক্ষে এত বছর পরেও দেখলাম যে হিন্দু ভদ্রলোকের এই আচরণ, এটা তো সে 71-এর ভূমিকার কারণেই ওই হিন্দু ভদ্রলোকে তার কৃতজ্ঞতা হিসাবে এই মাসা শফিকুল্লাহ সাহেবের পায়ে পড়িয়া উনি ওনাকে এই নমস্কার জানাইলেন, সালাম জানাইলেন। তো এইটা যদি মাসা শফিকুল্লাহ সাহেব জামাত নেতার যদি আচরণ যদি লক্ষ্মীপুরে এমন হয়ে থাকে, তাহলে গোটা পূর্ব পাকিস্তানে জামাত ইসলামের অন্যান্য নেতাদের আচরণও তো এইরকমই ছিল। 1 2 নম্বর হলো, এই মাসা শফিকুল্লাহ সাহেব তিনি পরবর্তীতে 1979 সনে যখন নাকি জামাতে ইসলামী, তখনও জামাতে ইসলামী নামে রাজনীতি করতে পারত না, সেই সময় জামাতে ইসলামীর লোকেরা আইডিএল নামে রাজনীতি করত, ইসলামিক ডেমোক্রেটিক লীগ, সংক্ষেপে আইডিএল। আর এই মুসলিম লীগ এবং আইডিএল সহ একটা ইসলামিক ফ্রন্ট হয়। সেই ইসলামিক ফ্রন্টের মাধ্যমে জাতীয় সংসদ নির্বাচনে হারিকেন মার্কায় এই মাসা শফিকুল্লাহ সাহেব লক্ষ্মীপুর থেকে এমপি পদে প্রার্থী হন। এমপি পদে প্রার্থী যখন তিনি হইলেন, তখন আমার মনে আছে ওনার পক্ষ থেকে ছোট্ট একটা লিফলেটও ছাড়া হয়েছে। লিফলেটের উপরে লেখা ছিল, ভোটও চাই, নোটও চাই। আমার জীবনে আমি এই কারবার আর দেখি নেই যে প্রার্থীর পক্ষ থেকে লিফলেট ছাড়া হইল কি, যে আমি যদি নির্বাচিত হই তাহলে তো আমি আপনাদের কাজ করব। এখন তো আমার নির্বাচনী প্রচারের জন্য, মিটিংয়ের জন্য, মাইকিংয়ের জন্য, পোস্টারের জন্য খরচ আছে। তা আমার সেই নির্বাচনী খরচের জন্য আমি নোট চাই, আর আপনাদের খেদমত করার জন্য আমি ভোট চাই। তো ওনার লেখা ছিল, ভোটও চাই, নোটও চাই। এই ভোটও চাই, নোটও চাই, এইভাবে উনি নির্বাচনে যখন এমপি পদে প্রার্থী হন, তখন লক্ষ্মীপুর শহরের সংলগ্ন পশ্চিম পাশে শাখারিপাড়া, এটাকে বলা হয় দ্বিতীয় ইন্ডিয়া। এই এলাকায় হিন্দুদের সংখ্যাধিক্য বেশি, সেটা মাসা শফিকুল্লাহ সাহেবের বাড়ির উত্তর পাশে। এই 79 সনে যে শফিকুল্লাহ সাহেব এমপি পদে প্রার্থী হন, তখন ভোটের নিয়ম হইল যে ভোটাররা ভোট দিবে, বুথের ভিতরে যাইয়া গোপনে সিল মারিবে। কিন্তু এই লক্ষ্মীপুরের হিন্দুরা মাসা শফিকুল্লাহ সাহেবের হারিকেন মার্কার ভোট বুথের ভিতরে যাইয়া গোপনে সিল মারে নাই, প্রিজাইডিং অফিসারের সামনে প্রকাশ্যে সিল মারছে ওনার হারিকেন মার্কার উপরে।
যখন প্রিজাইডিং অফিসার বললো যে না এটা তো বেআইনি, তখন হিন্দু ভাইয়েরা বললো, ওই কথা হিন্দু বোনেরা বলছিল যে আমরা ভিতরে যাইয়া সিল দিলে অনেকে বিশ্বাস করবে না যে মাসা শফিকুল্লাহ সাহেবের আমরা হিন্দুরা ভোট দিছি, এই কথা বিশ্বাস করবে না। এই জন্য আমরা হিন্দুরা সিদ্ধান্ত নিছি যে আমরা যে ওনার সেই 71 সনে যুদ্ধের সময় উনি যে আমাদের কী উপকার করেছেন, আমাদের নিরাপত্তার জন্য কাজ করেছেন, আমরা আরেক ধর্মের হতে পারি, কিন্তু ওনার নির্বাচনী এলাকায় যেহেতু আমাদের ভোটের অধিকার আছে, আমরা আমাদের সেই মহান ব্যক্তিকে ভোট দিয়ে আমরা আমাদের মানবিক দায়িত্ব পালন করছি এবং জনগণকে দেখানোর জন্য আমরা প্রমাণ হিসাবে আপনার সামনে সিল মারতেছি। প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, আজকে বারবার অনেকের মুখ থেকে শোনা যায় 71 জামাতের ভূমিকা কী ছিল। এই 71 জামাতের ভূমিকা এইটা ছিল যে এদেশের নিরীহ মানুষ তারা হিন্দু হইল তাদের জানমালের ইজ্জতের নিরাপত্তা দেওয়া, এটা ছিল জামাত ইসলামের ভূমিকা। এরপরে 71 সনে জামাতে ইসলামী সহ আলেম ওলামারা, ইসলামপন্থীরা, তারা স্বাধীনতার নামে দেশ ভাগ হোক এটা না চাওয়ার আরেকটি কারণ ছিল তাদের যে আওয়ামী লীগের নেতৃত্বে ভারতের কর্তৃত্বে যদি আমাদের এই পাকিস্তান ভাগ হয় তাহলে এই পুরো পাকিস্তানে আর ইসলামী শক্তির উত্থান হবে না, বরং ইসলামী শক্তির পতন হবে। ভারত আর ইসরায়েল এক সূত্রে গাথা, সুতরাং এই ভারত আওয়ামী লীগকে দিয়া এই দেশে ইসলামের কবর দেওয়ার চেষ্টা করবে। এই ভয়েও জামাত ইসলামী সহ ইসলামী দল এবং আলেম ওলামারা 71 সনে বাংলাদেশ পূর্ব পাকিস্তানকে ভাগ করে বাংলাদেশ নামে স্বাধীন করতে তারা চান নাই। এইটা ছিল তাদের আরেকটি ভয়। প্রিয় দিনী ভাই বোনেরা, আপনাদের মনে প্রশ্ন হতে পারে ধর্মীয় ব্যাপারে আওয়ামী লীগের উপরে এই ভয় আসলো কি করে? মনে রাখবেন যে 1906 সনে যেই মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় সেই মুসলিম লীগেরই ছাত্র কর্মী ছিলেন শেখ মুজিবুর রহমান। আর এই শেখ মুজিবুর রহমান তিনি পরবর্তীতে যাইয়া যখন ছাত্রজীবন শেষ করেন এবং তিনি মূল রাজনীতিতে আসেন মুসলিম লীগে, তখন এই মুসলিম লীগটা দুই ভাগে ভাগ হয়ে যায়। তো ভাগ হওয়ার পরে মূল মুসলিম লীগ নামেই ছিল, আর যেটা ভাগ হইয়া আলাদা হয়েছে ওইটা আওয়ামী মুসলিম লীগ নামে তারা এই রাজনীতি শুরু করে। সেই আওয়ামী মুসলিম লীগে আওয়ামী শব্দ বাড়াইছে, কিন্তু মুসলিম লীগ পুরাই ছিল। কিন্তু 1955 সনে যাইয়া ভারতের প্রেসক্রিপশনে ওই ভারতের হিন্দুত্ববাদী আদর্শের প্রেসক্রিপশনে যাইয়া 1955 সনে আওয়ামী মুসলিম লীগের এই সংগঠন থেকে মুসলিম শব্দটি তারা বাদ দিয়ে দেয়, বাদ দিয়ে রাখলো আওয়ামী লীগ। যেই দল তাদের পরিচয় জন্মটা হইল পাকিস্তানের জন্ম হইল মুসলমানের পরিচয়ের ভিত্তিতে 47 সনে এবং মুসলিম লীগের নেতৃত্বে পাকিস্তান প্রতিষ্ঠিত হলো, সেই মুসলিম লীগ থেকে রাজনৈতিক বিরোধে ভিন্ন হইতে পারে, কিন্তু নিজের নামের সাথে মুসলিম শব্দ সেটাকেও যারা পরিত্যাগ করতে পারে, তো নাম মুসলিম নামটাই যাদের সহ্য হয় না, এমন দলের হাতে আমাদের দেশের শাসন ক্ষমতা তুলে দিলে এরা যে ইসলামের গলায় ছুরি দিবে, এটা ছিল জামাতে ইসলামী সহ তখনকার আলেম ওলামা এবং ধর্মপ্রাণ মানুষদের আশঙ্কা। এবং এটার বাস্তবতাও পাওয়া গেছে যে যখন দেশটা ভাগ হইল, স্বাধীন হইল, এরপরে দেখা গেল যে এই বাংলাদেশের রাষ্ট্রীয় মূলনীতি যে 4টা নির্ধারণ করা হইল, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতাবাদ, বাঙালি জাতীয়তাবাদ, গণতন্ত্র, এই যে 4টা মূলনীতির উপরে 72 সনে সংবিধান রচিত হয়। প্রিয় দিনী ভাই ও বোনেরা, এর মধ্যে একটা ছিল সমাজতন্ত্র। অথচ ইসলামী কোনো রাজনৈতিক দল তারা তো সমাজতন্ত্রের আদর্শ লালন করে না, বরং এটার বিরোধিতা করে। কেন করে? বাংলায় যাকে বলে সমাজতন্ত্র, ইংরেজিতে তাকে বলে সোশ্যালিজম, আরবিতে তাকে বলে ইশতেরাকিয়ত। আর আলেমরা সবাই একমত যে এই যে ইশতেরাকিয়ত,
এই যে সোশ্যালিজম, এই যে সমাজতন্ত্র, এটি একটি কুফরি মতবাদ। সেটাকেই বাংলাদেশের সংবিধানে মূলনীতি হিসাবে স্থান দেওয়া হলো। দ্বিতীয় নম্বরে ধর্মনিরপেক্ষতাবাদকে মূলনীতি হিসাবে স্থান দেওয়া হলো। ধর্মনিরপেক্ষতাবাদ এটা বাংলা, এটার ইংরেজি হলো সেকুলারিজম, এটা আরবি হইল লাদিনিয়াত। আর সেকুলারিজম কাকে বলে, ধর্মনিরপেক্ষতাবাদ কাকে বলে? আমি জামাত ইসলামী বা কোনো মৌলবীর লেখা দিয়ে রেফারেন্স দিচ্ছি না। শ্রী আশুতোষ দেব, নাম শুনেই বুঝছেন যে ভদ্রলোক হিন্দু। তার লেখা ডিকশনারি বাংলাদেশে বহুল প্রচলিত, স্টুডেন্ট ফেভারিট ডিকশনারি। সেই ডিকশনারিতে সেকুলারিজমের ব্যাখ্যায় লেখা আছে, দি ডক্ট্রিন, স্টেট, এডুকেশন, মোরালিটি এটসেটেরা শুড বি সেপারেটেড ফ্রম রিলিজন। যে সেকুলারিজম হলো, ধর্মনিরপেক্ষতাবাদ হলো এমন একটি মতবাদ, এমন এক শিক্ষানীতি, এমন এক সমাজনীতি, এমন এক নীতি নৈতিকতা যা শুড বি সেপারেটেড, যা অবশ্যই হবে সেপারেট, আলাদা, ফ্রম রিলিজন, ধর্ম থেকে। তাইলে যেই মতবাদ সেপারেটেড ফ্রম রিলিজন, সেটার নাম সেকুলারিজম। একজন আলেম তো দূরের কথা, ইসলামী সংগঠন তো দূরের কথা, একজন ধর্মপ্রাণ মানুষ, সে হোক মুসলমান, হোক হিন্দু, হোক বৌদ্ধ, হোক খ্রিস্টান, সে তো অবশ্যই রিলেটেড উইথ হিজ রিলিজন। প্রত্যেকটা লোক, ধর্মপ্রাণ মানুষ নিজ নিজ ধর্মের সঙ্গে রিলেটেড, কানেক্টেড। কোনো ধর্মের অনুসারিত সেপারেটেড ফ্রম রিলিজন হতেই পারে না। সেই কারণে সেকুলারিজমও আরেকটি কুফরি মতবাদ, যার আরবি লাদিনিয়াত। 71 সনে স্বাধীনতা যুদ্ধের সময় এবং আগে ইসলামী দলগুলো যেই আশঙ্কা করেছিল, দেশ ভাগ হওয়ার পরে, স্বাধীন হওয়ার পরে বাস্তবে তা পরিণত হয়েছে কিনা, আমি সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। তাহলে সেই সেকুলারিজমকে রাষ্ট্রীয় দর্শন হিসাবে সংবিধানে আনা হলো, গেল 2। 3 নম্বর মূলনীতি ধরা হলো যে বাঙালি জাতীয়তাবাদ। যদি বাংলাদেশি জাতীয়তাবাদ হইতো, তাহলে এটা আঞ্চলিক জাতীয়তাবাদ হিসেবে 55,000 বর্গমাইলের এই বাংলাদেশের ভূখণ্ডের ভিতরে বসবাসকারীদেরকে বোঝানো যাইত। কিন্তু না, বাংলাদেশি জাতীয়তাবাদ নয়, বরং মূলনীতি ঘোষণা করা হইল সংবিধানে বাঙালি জাতীয়তাবাদ। তার মানে যারা বাংলা ভাষায় কথা বলে তারা সবাই এক জাতি। তো বাংলা ভাষায় কথা বলে যারা, তারা যদি এক জাতি হয়, তাইলে ভারতের কলকাতা সহ বিশাল অংশে তারা বাংলা ভাষায় কথা বলে, তাদেরও জাতীয়তাবাদ বাঙালি জাতীয়তাবাদ। আমাদেরও যদি বাঙালি জাতীয়তাবাদ হয়, এটার অর্থই তো দাঁড়ায় কথা যে আমরা আর ভারত এক প্যাট, সুতরাং বাংলাদেশ আর স্বাধীন রাষ্ট্রের স্বাধীন সত্তা রইল না। যদি স্বাধীন সত্তা দেশের থাকতে হয়, তাহলে বাংলাদেশের সংবিধানে বাঙালি জাতীয়তাবাদ কি করে আসতে পারে? এরপরে 4 নম্বরে যেটা গণতন্ত্র সংবিধানে রাখা হইল, যার ইংরেজি হলো ডেমোক্রেসি, আরবিতে বলা হয় জমহুরিয়ত। শেখ মুজিবের শাসনামলে 71-এর নির্বাচনে তাদের ডেমোক্রেসি, তাদের গণতন্ত্র কেমন সেটা তারা দেখাইছে। এবং এই অসংখ্য কেন্দ্র থেকে বিরোধী দলের এজেন্ট পর্যন্ত ঢুকতে দেয় নাই, নিজেরা ইচ্ছামতো সিল মারছে। এইভাবে তারা 71-এ তাদের ডেমোক্রেসির নমুনা দেখাইছে। তো এই নমুনা যখন দেখছে দেশের স্বাধীনতা যুদ্ধ শুরু হওয়ার আগেই, তখন এই সমস্ত রাজনৈতিক দলে তারা এমন একটা এই ফেসিবাদের হাতে দেশটাকে তুলে দেওয়া দেশের জন্য সমীচীন মনে করেনি। এরপরে সমস্ত ইসলামী দলকে তারা নিষিদ্ধ করেছে। এরপরে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখাটাকে বাংলাদেশের জাতীয় সঙ্গীতের মর্যাদা দিল তারা। রবীন্দ্রনাথ কি বাংলাদেশের মানুষ? রবীন্দ্রনাথ তো ভারতের। বাংলাদেশের কোনো কবির কি একটি কবিতা তাদের পছন্দ হইল না? কারণ পছন্দ হইলে বা লাভ হবে কি? তারা তো বিক্রি হয়েছে ভারতের কাছে, যার কারণে ভারত যেটা ঠিক করে দিয়েছে সেটাই দিতে বাধ্য হয়েছে তারা। আর এই আশঙ্কাটাই জামাত ইসলামী সহ এই দেশের আলেম ওলামারা 71 সনের যুদ্ধের সময় এই আশঙ্কাটা করেছিল বিধায়
তারা দেশের জন্য তাদের 100 আন্তরিকতা থাকা সত্ত্বেও কি বলেন জামাত ইসলামী, কি বলেন নেজামে ইসলামী, কি বলেন কওমি মাদ্রাসা, কি বলেন আলিয়া মাদ্রাসা, কি বলেন পীর মাশায়েখ, 100 আন্তরিকতা থাকা সত্ত্বেও তারা এই সকল ভয়ে আওয়ামী লীগের নেতৃত্বে এবং ভারতের কর্তৃত্বে পরিচালিত মুক্তিযুদ্ধকে তাদের দিন ধর্মের জন্য নিরাপদ মনে করে নাই। এই ছিল তাদের ভয়। প্রিয় দিনী ভাই ও বোনেরা, এরপরে 71 সনের যুদ্ধে আওয়ামী লীগ এবং এই আওয়ামী লীগ মুরব্বী ভারত, এদের উপরে সবচেয়ে বড় যে আশঙ্কাটা ছিল জামাতে ইসলামী সহ ইসলামী দলের নেতৃবৃন্দের এবং ইসলাম সমর্থক লোকজনের সবচেয়ে বড় যেটা আশঙ্কা ছিল, ভয় ছিল, সেটা হলো যে পাকিস্তান থেকে আমরা আলাদা হয়ে গেলে আমাদের এই দেশের স্বাধীনতা থাকবে কি না, আমাদের দেশের অস্তিত্বটাই হারিয়ে যায় কি না, এই ছিল তাদের সবচেয়ে বড় ভয়। আপনাদের মনে প্রশ্ন হতে পারে যে এই ভয়ের কারণটা কি? আমার জানা মতো আমি কয়েকটি কারণ আপনাদের সামনে তুলে ধরছি। একটি হলো 1947 সনের 14ই আগস্ট যেদিন পাকিস্তানের স্বাধীনতা ঘোষিত হয়, সেদিন এই ভারতবর্ষেরই আরেকটি অঞ্চল যেটা ছিল হায়দ্রাবাদ, সেই হায়দ্রাবাদ তারা পাকিস্তানের অংশ হইতে চায় নাই, কিন্তু আলাদা মুসলিম রাষ্ট্র হিসেবে তারা দাবি করেছে এবং 1947 সনের 14ই আগস্ট হায়দ্রাবাদের স্বাধীনতাটাও একই তারিখে ঘোষিত হয়। পাকিস্তানের স্বাধীনতা যেই তারিখে, হায়দ্রাবাদের স্বাধীনতাও সেই একই তারিখে। এবং সেই সঙ্গে আমি আরও একটি কথা আপনাদেরকে বলে রাখি, সেই হায়দ্রাবাদ বাংলাদেশের আয়তন, পূর্ব পাকিস্তানের আয়তন 55,126 বর্গ মাইল ছিল, আর হায়দ্রাবাদের আয়তন ছিল 82,696 বর্গ মাইল। তার মানে তৎকালীন পূর্ব পাকিস্তান আজকের বাংলাদেশের সে কত বড় ছিল সেই হায়দ্রাবাদ। সেই হায়দ্রাবাদ সেটাও একই তারিখে স্বাধীন হয় ব্রিটিশ থেকে। এরপরে একটা রাষ্ট্রের জাতিসংঘে যে সদস্য থাকে, প্রতিনিধি থাকে, হায়দ্রাবাদেরও জাতিসংঘে তাদের প্রতিনিধি ছিল, দেশের সকল বিভাগ ছিল, স্বাধীনভাবে হায়দ্রাবাদ রাষ্ট্র পরিচালিত হচ্ছিল। কিন্তু 47 সনের পরে 48 সনে যাইয়া 13/9/48 তারিখে ভারতের বাহিনী এই হায়দ্রাবাদের তৎকালীন সেনা প্রধান যে ওই মির্জাফরের সঙ্গে বিতর্কত আঁতাত করিয়া এই ভারত এই হায়দ্রাবাদের উপরে সেনাবাহিনী পরিচালনা করে 13/9/1948 ইংরেজিতে। 5 দিন আক্রমণ চলে। সেনাবাহিনী প্রধান বিডিআর হত্যা, বিডিআরদের নাম দিয়া বাংলাদেশে যেরকম 57 জন সেনাপ্রধানকে নৃশংসভাবে শহীদ করা হয়েছে, আর খুনি হাসিনা এবং তার নির্দেশে সেনাপ্রধান যেমনিভাবে ওদেরকে রক্ষা করার জন্য কোনো উদ্যোগ নিতে পারে নাই, তেমনিভাবে হায়দ্রাবাদের নিজাম তার নির্দেশ তো আসবে সেনাপ্রধানের কাছে, কিন্তু সেনাপ্রধান নিজে বিক্রি হয়েছে ভারতের কাছে, যার কারণে সে কাঠের পুতুলের মতো ছিল। কিন্তু তার এই অবস্থা বুঝতে পারিয়া সৈন্যরা প্রতিরোধের চেষ্টা করছে, কিন্তু আরেক অংশ সেনাপ্রধানের নিষেধের কারণে নীরব রয়েছে। তারপরও 5 দিন প্রতিরোধের চেষ্টা করার পরে সেই হায়দ্রাবাদ 18/9/1948 সনে 5 দিন পরে হায়দ্রাবাদের পতন ঘটে। সেই হায়দ্রাবাদ আজকে ভারতের অংশ। এটা তো 71 সনে যখন বাংলাদেশ স্বাধীনতার জন্য যুদ্ধ চলে, তখন এই দেশে জামাতে ইসলামী এবং নেজামে ইসলামী এবং পিডিপি সহ ইসলামী দল এবং অন্যান্য রাজনৈতিক দল এবং চীনা কমিউনিস্ট পার্টি সহ এরা ওই আশঙ্কাও তাদের ভিতরে ছিল যে আমাদের 3 দিকে তো ভারত, একদিকে বঙ্গোপসাগর, আমরা যদি পাকিস্তান থেকে আলাদা হয়ে যাই তাইলে আমাদের সে আয়তনে 1.5 গুণ বড় যেই হায়দ্রাবাদ, সে প্রায় 2 গুণের মতো, সেই হায়দ্রাবাদের যখন গিলি ফেলছে ভারতে, আমাদের দেশটা যদি এরকম গিলি ফেলে তাহলে তো আমাদের অস্তিত্বই থাকবে না। এটা ছিল সবচেয়ে বড় কারণ। এরপরে আরেকটি কথা আপনাদেরকে আমি জানিয়ে রাখি, সেটা হলো যে শুধু যে হায়দ্রাবাদ গ্রাস করেছে তা নয়, ভোপাল, জুনাগড়,
ত্রিবাঙ্কু, মণিপুর, কাশ্মীরের এক অংশ, এরপরে সিকিম। এই যে দেশগুলো, এগুলিও তো ভারত বিভিন্নভাবে গ্রাস করে আজকে যে ভারতের আয়তন এত বড়, কেমনে হয় এত বড়? 1947 সনে তো ব্রিটিশেরা ভারত নামে এত বড় অঞ্চল স্বাধীনতা দিয়ে যায় নাই। এইভাবে হায়দ্রাবাদ, তারপরে ত্রিবাঙ্কু, মণিপুর, সিকিম, ভোপাল, জুনাগড়, এরপরে কাশ্মীরের এক অংশ, এগুলি দখল করিয়া আজকে ভারতের পেটের ভিতরে বিশাল এলাকা। 1971 সনে জামাত ইসলামী সহ ইসলামী দলের নেতৃবৃন্দ এবং দেশপ্রেমিক রাজনীতিবিদরা যারা এই চিন্তা করছে, এই ভয়ের কারণেও তারা তখন এই দেশটা আলাদা হোক, স্বাধীন হোক, এটা তারা চায়নি। প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, আজকে আমি যতটুকু সংক্ষেপ করা যায় আমি চেষ্টা করেছি, আমি যা বুঝেছি তা আপনাদের সামনে পেশ করার জন্য। এরপরে আর একটি কথা বলে আমি শেষ করব। সেই তো 71 সনের কথা। পরবর্তীতে আল্লামা জালাল হোসেন সাঈদী সাহেব, যিনি ফিরোজপুরে যেই এলাকায় ওনার বাড়ি ছিল, ওনার নির্বাচনী এলাকাটা সেটা হিন্দুদের বিশাল অংশ, এবং দেশ স্বাধীন হওয়ার পর থেকে শুরু করে ওই অঞ্চলে হিন্দুরাই এমপি হয়েছে। বাবু সুধাংশু শেখর হালদার কয়েকবার এমপি হয়েছে। এরপরে যখন সাঈদী সাহেব ওখানে নির্বাচনে প্রার্থী হলেন, তখন ওই এলাকার হিন্দুরা সহ সাঈদী সাহেবকে ভোট দিয়ে এমপি বানাইল। আমার লক্ষ্মীপুর এলাকার শাখারিপাড়ার হিন্দু ভাই বোনেরা যেমন জামাত নেতা মাসা শফিকুল্লাহ সাহেবকে প্রকাশ্য সিল মারিয়া ওনাকে এমপি বানাইল 1989 সনে, তেমনিভাবে সাঈদী সাহেবকে ফিরোজপুরের হিন্দু ভাই বোনেরা তারা ভোট দিয়া তাদের ধর্মীয় নেতা সুধাংশু শেখর হালদারকে তারা ভোট না দিয়া সাঈদী সাহেবকে ভোট দিয়েছে। এটা প্রমাণ করে যে 71-এ জামাতে ইসলামীর নেতাকর্মীদের ভূমিকা কী ছিল, সেটা এই নির্বাচনগুলির ফলাফল তোমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখাইতেছে। এরপরও যে আবার জিজ্ঞাসা করো যে ভূমিকা কী ছিল তোমাদের এই প্রশ্নে, দেশের জনগণের মধ্যে পাল্টা প্রশ্ন সৃষ্টি হয় যে এই প্রশ্নের পিছনে আপনাদের মতলবটা কি? জামাত ইসলামীর নেতা মাওলানা মতিউর রহমান নিজামী সাহেব, যার বিরুদ্ধে এত মিথ্যা অভিযোগ দিয়ে তাকে শহীদ করা হয়েছে, সেই নিজামী সাহেব কি পাবনার সাথী এলাকা থেকে এমপি হন নাই? উনি যদি খুনি নিজামী হইতেন, আজকে আমার ভাই বোনদের কাছে এবং এনসিপির আমার ভাতিজাদের কাছে আমার প্রশ্ন, ভাতিজারা আল্লাহকে হাজির নাজির জেনে বিবেককে প্রশ্ন করো এবং তথ্য নাও যে নিজামী যে এমপি হয়েছিলেন, জামাত ইসলামের লোকেরা কি জোর করে কেন্দ্র দখল করেছিল কোথাও? সাঈদী সাহেব যে এমপি হয়েছিলেন, জামাতে ইসলামের আর শিবিরের লোকেরা জোর করে কেন্দ্র দখল করেছিল? মাসা শফিকুল্লাহ সাহেব যে এমপি হয়েছিলেন, জামাত ইসলামী আর শিবিরের ছেলেরা কি কেন্দ্র দখল করেছিল? তাহলে হিন্দু অধ্যুষিত এলাকায় এবং যাদেরকে তোমরা মানবতা বিরোধী অপরাধী বলে মিথ্যাভাবে তোমরা শহীদ করেছো, আর আজও ইনিয়ে বিনিয়ে আমার নোয়াখালীর গ্রামের ভাষায় বলে যে আজগরে যেই বাচ্চা হাসে ওই ফোলা বাঁচে না। আউজগর বলা হয় মানে কোনো সন্তান জন্মগ্রহণ করলে যেই মানে এক সপ্তাহ পর্যন্ত এটারে নোয়াখালীর আঞ্চলিক ভাষায় আজগর কয়। অর্থাৎ এই সময় বাচ্চাদের সাধারণ নিয়ম হইল কান্না করা, কিন্তু কোনো বাচ্চা যদি জন্মের পরেই হাসে তাইলে বোঝা যায় যে এই বাচ্চার হায়াত বেশি দিন নেই। এখন রাজনীতির ময়দানের কিছু বাচ্চা জন্মের পরে আজগরে যেভাবে হাসা শুরু করছে এবং জামাত ইসলামের ভূমিকা কী ছিল এই কইয়া তারা যখন হাসতে শুরু করছে, তখন বিবেকবান মানুষেরা বলা শুরু করছে এই কথা যে আজগরে আসলে তো বাচ্চা বেশি দিন বাঁচে না, তোমাদের রাজনীতির হায়াত মনে হয় বেশি দিন নেই। প্রিয় দিনী ভাই বোনেরা, এরপরে
আরবিতে একটা প্রবাদ আছে, এটা বলে আমি শেষ করতেছি। কুল্লু এনা ইন ইয়াতারাশাহু বিমা ফিহি, প্রত্যেকটা পাত্র তার ভিতরে যা আছে কোনো না কোনোভাবে সেটা সে বের করে দেয়। জামাতে ইসলামী সে 1941 সন থেকে আজ পর্যন্ত জামাতে ইসলামী কেমন, এবং 71-এর স্মৃতি যাদের সামনে নাই, যারা চোখে দেখে নাই, তারাও সেটা বোঝার জন্য যথেষ্ট এটা যে জামাতে ইসলামীর এই পর্যন্ত যারা নেতাকর্মী ছিলেন আছেন, 2 জন তো মন্ত্রী হইলেন দূরবীন দিয়া শেখ হাসিনার সরকার 15 বছরে। এই 2 জন মন্ত্রীর 3টা মন্ত্রণালয় চালাইলেন, 1টা টাকা দুর্নীতি বাহির করতে পারে নাই। যারা মন্ত্রী থাকিয়া 1 টাকা দুর্নীতি করে না, সেই লোকেরা ক্ষমতায় না থাকতে পাকিস্তান আমলে মুসলিম লীগ ক্ষমতায়, আর সেই ক্ষমতার বাইরে থাকা ক্ষুদ্র রাজনৈতিক দল জামাতে ইসলামী, তারা মানুষের কেবল ধরি ধরি মারছে। এইসব কথা যারা বলে, ওরা যেহেতু আমাদের দেশের নাগরিক, এই জন্য তাদের প্রতি মায়া হয়, এবং আমি মনে করি যে ওদেরকে খুব দ্রুত পাবনা পাঠানো দরকার। আমি এতটুকুন কথা বলে, কোনো ভাই কোনো বোন যদি কষ্ট পেয়ে থাকে, আমি তাদের হৃদয়ে হাত বুলিয়ে তাদেরকে তাদের দুঃখের সাথে আমি শরিক হয়ে আমি আমার বিবেক অনুযায়ী যে কথাগুলো বলছি, এই কথাগুলি আমি আমার আল্লাহকে সাক্ষী রেখে বলছি যে বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে আমাদের এই বাংলাদেশে একটা ঐক্যের প্রয়োজন। যদি এই 24-এর বিপ্লবে যদি আলেম, আলিয়া মাদ্রাসা, কাউমি মাদ্রাসা, কলেজের ছাত্র, বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রী এবং ঘরের বউজিরা সহ, ছোট্ট ছোট্ট বাচ্চারা সহ, দোকানদাররা সহ, রিক্সাওয়ালা সহ সবাই যদি এক না হইতো, তাইলে 24-এর এই বিপ্লব কোনোভাবেই সফল হইতো না। এটা অবশ্যই আপনাদেরকে স্বীকার করতে হবে। এটা এককভাবে কোনো দলের বা কোনো গ্রুপের কোনো কৃতিত্ব নয়। এখানে যেমন এক অসম্ভবকে সম্ভব করা হয়েছে জাতীয় ঐক্যের মাধ্যমে। আমি বিনয়ের সঙ্গে সকল মহলের ভাই বোনদেরকে বলবো 2টা কথা। একটা হলো, কোনো কথা বলার আগে একটু জেনে বুঝে বলার চেষ্টা করুন। দ্বিতীয় হইল যে আমাকে আপনাকে একদিন মৃত্যুবরণ করা লাগবে। দুনিয়ার এই জীবনের আমার প্রত্যেকটি কথা, প্রত্যেকটি কাজ, ফামাইয়া আমাল মেসকালা জাররাতিন খায়রাইয়ারা আমাইয়া আমাল মেসকালা জাররাতিন শাররাইয়ারা, 1 জাররা পরিমাণ ভালো মন্দ সেটা যেহেতু আমাদের আমল নামায় উঠে যাচ্ছে, আমার প্রত্যেকটা কথা মা ইয়ালফাযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, আল্লাহর ফেরেশতারা আমার প্রত্যেকটা কথা রেকর্ড করতেছে। সেই কারণে রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, কর্মী, সমর্থক যারা যেখানে আছেন, দেশে আছেন, বাইরে আছেন, সকলের কাছে হাত জোড় করে বিনয়ের সঙ্গে বলবো, প্রিয় ভাই, প্রিয় বোন, আখিরাতের কথা একটু স্মরণে রাখুন। আল্লাহর দরবারে আমার জীবনের প্রত্যেকটি কথা জবাব দিতে হবে, আমার জীবন প্রত্যেকটি কাজের হিসাব দিতে হবে। এই কথা স্মরণে রেখে আমি কারোর বিরুদ্ধে জেনে বুঝে মিথ্যা কথা বলবো না, এবং জাতির ক্ষতি হয়, দেশের ঐক্য নষ্ট হয়, এমন কথা আমি বলতে যাব না। এতটুকুন অনুরোধ রেখে আপনারা যারা কষ্ট করে এতক্ষণ এই অধমের ভাঙ্গা সূরা কিছু কথা শুনেছেন, আমি আপনাদের জন্য আল্লাহর কাছে দোয়া করে, আপনাদের সবার কাছে আমার জন্য দোয়া আছে, আমি আমার বক্তব্য শেষ করছি। সুবহান